মঞ্চে উপবিষ্ট তিনজনেই আমার অতি ঘনিষ্ঠ সকল, এবং যারা সামনে রয়েছেন সকলকে নমস্কার জানাই। আর এই বইয়ের নাম অন্যান্য ও প্যারিস কাকু, সেখানেই অভিনবত্ব, কারণ বইটার নাম হতে পারতো প্যারিস কাকু ও অন্যান্য, কিন্তু সেটা কিন্তু সমিতাদি নিজেই ভেবে বার করেছেন, অন্যান্য প্যারিস কাকু। আর একটা খুব জরুরি কথা ওগুলো যে অনেক কিছুর মধ্যে আমি গল্প দেখতে পাচ্ছি। গল্প দেখতে পাওয়াটা একটা বিরাট ব্যাপার। আমাদের সময়ের সবচেয়ে জরুরি লেখক, মানে আমি যাকে জরুরি লেখক মনে করি, গত পরশুই তার জন্মদিন ছিল, সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীলদা সবকিছুর মধ্যেই গল্প দেখতে পেতেন, এবং সুনীলদার সঙ্গে যারা একটুও সময় কাটিয়েছেন তারা খুব সহজেই বুঝতে পারবেন কি করে উনি অত অবলীলায় ওই গল্পগুলো লিখতে পারতেন। তার কারণ হচ্ছে, আমি যখন কোথাও ভ্রমণ করি কিংবা একটা কোনো ঘটনা চোখের সামনে দেখতে পাই, তখন আমার প্রথমেই কিন্তু সুনীলদার কথা মনে হয়। আচ্ছা, এই ঘটনাটা দেখলে সুনীলদা এক্ষুনি কিন্তু গল্পটা লিখে ফেলতেন, পরের দেশ পত্রিকার আগামী সংখ্যাতেই গল্পটা বেরিয়ে যেত। এটা একটা স্পেশাল ক্ষমতা, সবার এই ক্ষমতা থাকে না, কিন্তু সঙ্গীতা খুব ভালো গল্প লেখেন। এবং আমি আজকে যে গল্পটা এখন পড়বো সেটা এই বইয়ের, এই গল্পটির নাম আনন্দ সঙ্গীত। প্যারিস কাকুটার পরে পড়বো, কিন্তু আনন্দ সঙ্গীতটা আপনাদের পড়ে শোনানোর চেষ্টা করছি। গল্পটা আমার ছোটবেলায় শোনা, প্রায় এক যুগ আগে। মিরাট শহরের সরকারি হাসপাতালের এক ডাক্তার বদলি হলেন আগ্রায়। তার ছোটবেলা কেটেছিল এলাহাবাদে। ইউপির বাঙালি, কাজেই মিরাট থেকে আগ্রায় বদলি হওয়াতে বেশ খুশি খুশি ভাব। স্ত্রী সঙ্গীতার সঙ্গে থাকেন, ভালোবেসে বিয়ে, একমাত্র ছেলে অমিত, বছর 4 বয়স তার। আগ্রা শহরে ওরা বাড়ি দেখতে এসেছে। একজন রিয়েল এস্টেট ব্রোকার ভালো ভালো বাড়ি দেখাচ্ছিল। সেই সময় ডক্টর আনন্দ মুখার্জির চোখে পড়ল খুব সুন্দর একটা হাভেলি। আনন্দ মুখার্জির জোড়াজুড়িতে ব্রোকার আশেপাশে প্রশ্ন করে জানলো যে কে যে তার আসল মালিক সেটি কিন্তু অজানা। কেয়ারটেকারই দখল নিয়েছে এই হাভেলির। ওই লোকটাই বিশাল বাড়িটা ভাড়া খাটায়, তবে ভাগ্যক্রমে এই মুহূর্তে হাভেলিটি খালি রয়েছে। ডক্টর মুখার্জির তো ভীষণ পছন্দ হয়ে গেল ওই হাভেলি। বড় বড় ঘর, হাওয়া বাতাস আনন্দে চলাচল করে, বিশাল সব কাঠের জানলা, আর সামনে সেগুন কাঠের দরজাটা দিয়ে যেন হাতি ঢোকার ব্যবস্থা ছিল। এই সব দেখে পশ্চিমী ছেলে একেবারে মুগ্ধ। হাভেলিতে কোনোদিন থাকেনি, সেই শখ এইবার মিটবে। নতুন রঙে রঙিন হয়ে, নতুন পোশাক পরে সুন্দরী হাভেলি বুড়ি বাইজির মতন সাদর অভ্যর্থনা জানালো ওদের। সঙ্গীতাও বাড়িঘর সাজিয়ে ফেললো খুব অল্প সময়। আর ওদিকে ছোট্ট অমিত ফুটবল ফিল্ডের মতো বড় বাড়িতে জিনিসপত্রের ছোট খালি কটনগুলো লাথি মেরে মেরে মারাদোনার ফুটবল মাঠের উত্তেজনা সৃষ্টি করে চলল। ডাক্তার হাসপাতালে চলে যান সকালে, ফেরেন সেই সন্ধ্যেবেলা। মা ছেলে সঙ্গে করে সংসার সামলায়, রান্না করে। ভারী কাজগুলো করার জন্য কেয়ারটেকার একটা লোকও দিয়েছে, দরকার হলে কেয়ারটেকারকেও পাওয়া যায়। ইতিমধ্যে হঠাৎ একদিন সকালে দেওয়ালের একটা পেইন্টিং ছিঁড়ে নিচে পড়ে গেল। অদ্ভুত ব্যাপার। আবার নির্দিষ্ট জায়গায় টাঙানোর ব্যবস্থা হলো, কিন্তু ছবিটা আবার ছিটকে নিচে এসে পড়ল। ওটা আর টাঙালো না সঙ্গীতা, কিন্তু ওর মনে একটু খটকা লাগলো। আরেকদিন একটা ঘটনা ঘটল। আনন্দ আর সঙ্গীতা সন্ধ্যাবেলায় বসার ঘরে বসে গল্প করছে। হঠাৎ দেয়াল ঘড়িটা ঢং ঢং করে অসময়ে, মানে 6টার সময় লাফ দিয়ে 8টার বাজনা বাজাতে লাগলো। চমকে উঠে আনন্দ ওটাকে থামাতে ব্যস্ত হলো। তারপর একটু বউয়ের সঙ্গে চোখাচোখি হলো যে ব্যাপারটা কি। ওরা যেন একটু ঘাবড়ে গেল। এরকম রাতের বেলা রান্নাঘরে কি একটা পড়ে গেল তার আওয়াজ পায়। একদিন সিলিং থেকে ঝটপট ঝটপট আওয়াজ, কিন্তু কোথাও কিচ্ছু নেই। এরকম সব অদ্ভুত অদ্ভুত ব্যাপার ঘটতে থাকে বাড়িটার মধ্যে। ওরা কেয়ারটেকারকে ডেকে জিজ্ঞেস করলো, ये सब क्या हो रहा है? वो बोलो, नहीं नहीं ऐसा कुछ भी नहीं है, ऐसा आवाज तो हवेली में होता रहता है। कबूतर है ना, आवाज तो होगा ही, मैं हूं ना, घबराइए नहीं। একদিন বেলা 11টা নাগাদ কাজের ফাঁকে মা দেখলো অমিত সামনে সিংহ দরজার কাছে অজ্ঞান হয়ে পড়ে আছে। অস্থির হয়ে কোলে তুলে বিছানায় শোয়াতে নিয়ে গিয়ে দেখে গায়ে প্রচন্ড জ্বর। আনন্দ তাড়াতাড়ি বাড়ি ফিরে ওষুধ দিল, সব দেখলো, জ্বর কিন্তু কমল না। পরের দিনই হাসপাতালে নিয়ে গেল আনন্দ।
নানা রকম পরীক্ষা করে হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার ওষুধপত্র দিল, তাতেও জ্বর কমল না। তখন ভুল বকছে ছেলে। ইতিমধ্যে দেখা গেল বাচ্চাটার হাতে পায়ে রক্ত জমলে যেরকম কালো কালো ছাপ পড়ে, সেরকম সারা শরীরে কালশিটে পড়তে আরম্ভ হয়েছে। পরের দিন সকালবেলা বাবা মা আগ্রা থেকে গাড়িতে দিল্লি বড় হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলো। ছেলেকে দেখানো হলো স্পেশালিস্ট। ছেলে নিয়ে ফিরেও এলো 4 দিনের মাথায়। ডাক্তার বললেন ওর যে ঠিক কি হয়েছে আমরা ধরতে পারছি না। যথাসাধ্য করলাম, আপনি তো নিজেই ডাক্তার, আপনি একটু দেখে রাখুন। এক রাশ জমাট কষ্ট বুকে নিয়ে ফিরে এলো আনন্দ ও সঙ্গীতা। 2-1 দিনের মধ্যেই সঙ্গীতা হঠাৎ রাতের স্বপ্নে দেখল ওদের হাভেলির বিশাল রান্নাঘরের পিছনে ছোট্ট একটা বারান্দা এবং বারান্দার এক কোণে একটা ছোট্ট দরজা। দরজার সাইজটা নেহাতি ছোট। দরজাটা খোলা, ভেতরে ঘুটঘুটে অন্ধকার। আবছা আন্দাজে মনে হলো একটা সিঁড়ি চলে গেছে। সেই সিঁড়ির মুখে পরনে সাদা জুব্বা, লম্বা সাদা দাড়ি, সাদা চুল, স্ফটিকের মালা পরা এক পীর দাঁড়িয়ে আছেন। তিনি সঙ্গীতাকে বললেন, বেটা, তোমার ছেলে অসুস্থ আমি জানি, আমি একজন পীর। এই সিঁড়ি দিয়ে নেমে গেলে যে ঘরটা পাবে সেখানে আমার একটা অবহেলিত কবর আছে। সেখানে না দেয় কেউ ধূপ বাতি, না করে কেউ পরিষ্কার। তুমি আমার কবরের দেখাশুনো করো, তোমার ছেলে নিশ্চয়ই ভালো হয়ে যাবে। সঙ্গীতা ঘেমে ধর্মর করে উঠে পড়ল ঘুম থেকে। পাশে স্বামী এবং ছেলেকে ঘুমন্ত অবস্থায় দেখে বুঝতে পারল যে ওটা স্বপ্ন ছিল, ও সত্যি ভেবেছিল। ঘুম তো আর এলোই না। কতক্ষণে সকাল হবে তার অপেক্ষায় ঠায় বসে রইল এক বুক আশঙ্কা নিয়ে। সকালবেলা স্বামীকে হাসপাতালে পাঠিয়েই পেছনের বারান্দার এক কোণে সত্যি সত্যি একটা ছোট দরজা খুঁজে পেয়ে অবাক হয়ে গেল। কি আশ্চর্য, এই দরজাটা তো লক্ষ্যই করেনি কোনোদিন, এটা তো কোনোদিন খেয়ালই করেনি। তবে কি স্বপ্নটা সত্যি হতে চলেছে? একটা লণ্ঠন নিয়ে নিচে কিছু ধাপ নেমে দেখে সত্যি ওখানে একটা কবর, ধুলোয় ধূসরিত। ঘরটাতে এত ধুলো যে ওর পা ডুবে যাচ্ছে। সঙ্গীতা কাউকে কিচ্ছু বলল না, নিজে একলা হাতে ঘরটা চকচকে করে ফেলল। কবরটা ঝেড়ে পরিষ্কার করে তাতে একটা সুন্দর নতুন চাদর বিছিয়ে দিয়ে পাশে ধূপ বাতি সব জেলে এলো। নেশাগ্রস্তের মতো স্বামী বেরিয়ে গেলেই রোজ সঙ্গীতা ওই কাজটা সম্পন্ন করে, প্রায় পুজো করার মতো। দিন 7 পরে স্বামী লক্ষ্য করলো বাচ্চার গায়ের কালশিটেগুলো কিরকম একটু হালকা হয়ে এসেছে। সঙ্গীতা আগেই দেখেছিল, কারণ ছেলেকে তো ওই স্নান করায়। এবার ভরসা করে স্বামীকে পুরো গল্পটা বলল। ডাক্তারের মুখ বন্ধ, কিন্তু গম্ভীর হয়ে রইল। দিন 15-20 মধ্যেও জ্বরটাও কমতে কমতে হলো উধাও। কালো দাগ সব মিলিয়ে যেতে লাগলো। ছেলে যেন আস্তে আস্তে একটা নতুন জীবন পাচ্ছে। অর্ধমৃত ছেলে উঠে বসে স্বাভাবিক খাবার খেতে চেয়ে একদিন বলল, মা, আমি কোথায় বেড়াতে গেছিলাম? সঙ্গে সঙ্গে আনন্দ এবং সঙ্গীতা বিশ্বাসে, কৃতজ্ঞতায়, আনন্দে আত্মহারা। তারপর থেকেই এই বাড়িটা ছেড়ে ওরা কোথাও যাবে না, এই রকম একটা চিন্তা সঙ্গীতার মাথায় চলছিল। ওই ঘটনার প্রায় বছর 3 হয়ে গেছে। ওরা সুখে ওই বাড়িতেই আছে, ছেলে সম্পূর্ণ সুস্থ। পীর বাবা নিয়মিত ধূপবাতি পেয়ে ওদের আনন্দে রেখেছেন। ইতিমধ্যে হঠাৎই একদিন আনন্দর বদলির অর্ডার এসে গেল। রাজধানী লখনৌয়ে সরকারি চাকরি বলে কথা, 3-4 বছর পর বদলিত হতেই হবে। বিরাট প্রমোশন। আনন্দ স্ত্রীকে বলল, তুমি হাভেলি ছেড়ে যেতে চাও না আমি ভালোই জানি, কিন্তু না গেলে নির্ঘাত চাকরি যাবে। কিন্তু আমাদের তো যেতে হবেই, আশা করি তুমি বুঝতে পারছো। ওদের 3 জনেরই প্রচন্ড মন খারাপ। হঠাৎ একদিন কি যে হলো, আনন্দ হাসপাতাল থেকে ফিরে স্ত্রীকে বলল, আমরা লখনৌ যাচ্ছি না। যাচ্ছি না? কি করে? তোমার এত বড় প্রমোশন। চাকরি ছেড়ে দিয়ে এলাম, প্রাইভেট প্র্যাকটিস করব। এত বড় হাভেলিতে আমার চেম্বারের জায়গা হবে না। আনন্দে চোখ ভরা জল নিয়ে ছুটে এসে স্বামীকে জড়িয়ে ধরল সঙ্গীতা। সত্যি বলছি গো, পীর বাবা আমার কাছে ভগবান। যে অসুখ তোমরা সারাতে পারোনি, আমার বাবা সেটা পেরেছেন। ছেলেকে ফেরত দিয়েছেন আমার কাছে।
তাকে ছেড়ে আমি কোথাও গিয়ে শান্তি পাবো না বলে হাউ হাউ করে কাঁদতে লাগলো সঙ্গীতা। আনন্দ ডাক্তার স্ত্রীর চোখের জল মুছিয়ে দিতে দিতে বললেন, আমি কি সেটা জানি না? যেদিন থেকে বদলির অর্ডার এসেছে আমার ভেতরে যে কি চলছিল তোমাকে কি বা বলবো। গতকাল রাতে আমি পীর বাবাকে স্বপ্নে দেখেছি, জানো, খুব কষ্টের স্বপ্ন। তখনই মনে হলো কাজটা ঠিক হচ্ছে না। আজ সকালে কি যে হলো, সোজা গিয়ে চাকরিতে ইস্তফা দিয়ে এলাম। এরপর জনপ্রিয় কথা সাহিত্যিক, আমাদের এই সময়ের অত্যন্ত উজ্জ্বল একটি নাম, সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত এখানে জানিয়ে রাখি, সঙ্গীতাদির প্রথম কবিতার বইও প্রকাশ পেয়েছে সপ্তর্ষি প্রকাশনায় হাত দিয়ে। অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য সঙ্গীতাদিকে। আমি অনুরোধ করবো তাকে কিছু কথা বলার জন্য। শুভ সন্ধ্যা সবাইকে। এক তো ও যেটা বললো যে আজ থেকে প্রায় 22 বছর আগে সৌরভই আমার প্রথম বইটা বের করেছিল। তো সেটা কুকু দিদিরও, এটা মানে চমিতা বসু আমার ইস্তত দিদি। হ্যাঁ, তো সেটাও একটা মনে হলো যে একটা রাউন্ড, একটা সার্কেল যেন হলো। আর আমার জীবনে প্রথম দেখা কবি হচ্ছেন মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়, যিনি আমার পিসে মশাই। তো তারপরে এসে প্রথম আমাকে বলা হয়েছিল যে উনি কিন্তু কবি, মা বলেছিলেন বা কেউ, এবং আমি খুব অবাক হয়ে দেখেছিলাম যে কবি এরকম, মানে কবি জিনিসটাকে যে দেখা যায়। হ্যাঁ হ্যাঁ। তারপরে এতগুলো অনেক সময় পরে আমি নিজে প্রথমে লিখতে শুরু করলাম, তারপরে সাহিত্যই আমার পেশা হয়ে গেল। এবং কুকু দিদির সঙ্গে অনেক বছর সেরকম কোনো যোগাযোগ ছিল না, কুকু দিদি বম্বেতে ছিল। তারপরে যখন হলো তখন দেখলাম যে কুকু দিদি একজন আর্টিস্ট। সেটা আমার কাছে, আমার দিদি, আমার কাজিন, আমার পরিবারের কেউ হওয়ার থেকেও অনেক বেশি আমার কাছে একটা আগ্রহের ব্যাপার হয়েছিল যে আমার কাজিন একজন আর্টিস্ট এবং এত ভালো আর্টিস্ট। কুকু দিদির সঙ্গে সবসময় যে কানেকশন হয়েছে, কুকু দিদি তো ভীষণ লাইভলি একটা মানুষ, এত স্পার্ক ভেতরে, এত বেশি প্রাণবন্ত, এত কিছু জানার ইচ্ছে, কত ইনকুইজিটিভ, কত কিছু নিয়ে কুকু দিদির সঙ্গে সবসময় কথা হয়। তো আমি ভাবতাম যে কুকু দিদির মধ্যে এত স্পিরিট, এত কিছু করতে চায় আর ছবিও আঁকে। ইয়ের সময় দেখলাম যে কোভিডের সময় দেখলাম কুকু দিদি প্রথম গল্প লিখলো। তারপর তো আস্তে আস্তে কুকু দিদির একটা গোটা বই হয়ে গেছে, এত সুন্দর সমস্ত ছোট ছোট গল্প। এবং যেটা চৌনক ভীষণ সুন্দর করে বললো যে বৈঠকি মেজাজটা, আমরা আসলে সাহিত্যটা এখন, আমরা মানে মডার্ন যে সাহিত্যটা আমরা যেটার মধ্যে রয়েছি আর কি, সেটার মধ্যে অনেক নিহিলিজম, অনেক এক্সেন্ট্রিক একটা ব্যাপার, প্রচন্ড রকম সিনিসিজম রয়েছে। সেইটার থেকে কুকু দিদির যে শর্টটা, যে মানে যে শর্টটা আর কি একটা লেখা থেকে উঠে আসে, যে ভয়েসটা, সেই ভয়েসটা কিন্তু তুলনামূলকভাবে অনেক সেটেলড, অনেক কাম। সেটার মধ্যে একটা বোঝাপড়া আছে, পুরো জীবনকে দেখে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। সেটা এখন যে খুব বেশি কিছু খুঁজে বেড়াচ্ছে সেটা না, সেটা যেটা পেয়েছে সেটাকে বলতে চায়। এই যে ভয়েসটা, এটা হয়তো একটু একেবারে আলট্রা মডার্নিজমের থেকে, একেবারে উত্তর আধুনিকের থেকে একটু আলাদা, যে কারণে তোমার নবনীতাদির সঙ্গে এই তুলনাটা খুবই ভালো মনে হলো আমার। কিন্তু সেই ভয়েসগুলো আবার হারিয়ে যাচ্ছে, সেইটাকে আবার ফিরে পাওয়াটা একটা কুকু দিদির, চমিতা বসুর, বারবার কুকু দিদি বলতে আমার ইচ্ছে করছে না, কিন্তু বেরিয়ে যাচ্ছে মুখ থেকে। আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের ব্যক্তিগত ট্রেডসগুলোকে সরিয়ে রেখে আরো কি করে, মানে যেটা আর কি আমাদের প্রফেশনাল একটা অ্যাপ্রোচ আমাদের থাকবে, কিন্তু বেরিয়ে যাচ্ছে, সরি আমি সেটার জন্য। তো সেই একটা ভয়েস ওটার মধ্যে রয়েছে যেটা খুব মিসিং আস্তে আস্তে, এবং আরো আস্তে আস্তে আরো মিসিং হয়ে যাবে, কারণ জেনারেশনগুলো চলে যাচ্ছে, তাদের যে অনুভব, তাদের যে এক্সপিরিয়েন্স,
তার মধ্যে থেকে যে কালমিনেশন সেগুলো আস্তে আস্তে অনেক ফেড হয়ে যাচ্ছে। তো সেই দিক থেকে এটা একটা পাওয়া। আর যেহেতু এই কথাটা উঠলো বলে তাই যে গল্প কি করে হঠাৎ করে কুকু দিদি বলছে একটা গল্প থেকে তারপরে কি করে আমি এত গল্প লিখতে শুরু করে দিলাম। আসলে হয় কি যে আমার যেটা ধারণা, আমি প্রায় 24 বছর সাহিত্য মানে মূল স্রোত সাহিত্যের মধ্যে আছি এবং আনন্দবাজারে লিখেছি আমি। তো আমার যেটা মনে হয় যে আমাদের আসলে সমস্ত গল্পগুলো আসলে একটা টানা স্রোত এবং অনন্ত একটা স্রোত। সেই স্রোতটার মধ্যে থেকে একটা শেপ খুঁজে বের করে এনে তার মধ্যে একটা পরিণতি থাকবে, তার মধ্যে একটা উপলব্ধি থাকবে, তার মধ্যে একটা সূচিমুখ একটা কিছু থাকবে। সেই শেপটা ওই স্রোতটার মধ্যে থেকে খুঁজে বের করে আনাটা একটা খুব কঠিন কাজ। সেজন্য সবাই এক্সপিরিয়েন্স তো সবাই করে, এটা মানে এ তো হয় সবার মধ্যে এক্সপিরিয়েন্স আছে, কিন্তু সেই এক্সপিরিয়েন্সের মধ্যে থেকে ওই শেপটাকে বের করে আনা সেটা একটা গল্প লেখকের একটা গুণ বা যোগ্যতা, যেটা তার থাকে বলেই সেই গল্প লেখে। এবং একটা সময় গিয়ে না দেখার চোখটা খুলে যায়। যখনই দেখার চোখটা খুলে যায় তখন আসলে জিনিসটা হয়। তার আগে সব ঘটনা ঘটে, এক্সপিরিয়েন্স হয়, আমরা সেগুলোর মধ্যে থাকি, কিন্তু আমরা গল্প তার মধ্যে থেকে লিখতে পারি না। তার কারণ ওই যে শেপগুলো, ওই যে পরিণতিগুলো, ওই যে একটা ফুল সার্কেল, ওই যে একটা উপলব্ধির চূড়ায় বসার যে ক্ষমতাটা, সেটা যখন দেখার চোখটা খুলে যায় তখনই সেইটা সম্ভব হয়। সেটা কবে আসবে, কত পরে আসবে সেটা কোনো ব্যাপার না। কারো 12-13 বছরে আসতে পারে, কারো আরো পরে গিয়ে আসতে পারে, কারো আরো অনেক পরে গিয়ে আসতে পারে। কিন্তু সবচেয়ে যেটা বড় কথা সেটা হচ্ছে যে সমস্ত শিল্পের মাস্টার, সমস্ত শিল্পের একেবারে মানে চূড়ায় বসে আছেন যিনি, সেটা হচ্ছে শব্দ। সমস্ত শিল্পের যদি একটা মানে সব একটা মিশিয়ে যদি একটা কোথাও পৌঁছতে হয় তাহলে হলো শব্দ। এই কারণেই আমরা দেখেছি যে কোনো আর্টিস্টিক মিডিয়ামে যে কোনো ম্যাস্ট্রোই থেকে থাকুন না কেন এবং তিনি যত প্রোফাউন্ড কাজই করে থাকুন না কেন, সেই সবটি তাকে কিন্তু কথায় কিছু বলতে হয়েছে। ইদার তার কাজের এক্সপিরিয়েন্স, ইদার তার অন্য এক্সপিরিয়েন্স, জীবনের এক্সপিরিয়েন্স আর ফেলিয়ারের এক্সপিরিয়েন্স, যাই হোক না কেন তাকে সে সত্যি কথার আশ্রয় আনতে হয়েছে। কারণ এর থেকে মানে এর থেকে চূড়ান্ত আর কিছু হয় না। সেই জন্য সমস্ত আর্টিস্ট যারা যে কোনো ফর্মেই কাজ করে থাকুন না কেন, থাকেন না কেন, তার একটা অংশ, তার নিজের এক্সপ্রেশনের একটা অংশ অবশ্যই শব্দ এবং লেখা, এবং সেখান থেকে তিনি একজন লেখক, এটাই আমার মনে হয়। তো সেই আর কি, ব্যাস এটাই, আর কি বলবো।